আয়নাঘরে গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং র্যাব ও ডিজিএফআই এর কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে আছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, গুরুত্বপূর্ণ দুটি মামলায় অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল এবং এরপরে একটি ব্রিফিংও হয়েছে, যেটা আমরা দেখেছি। আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? সেখানে গুলি করা, নির্যাতন করা, গ্রেপ্তার করা, সেই বিষয়গুলো নিয়ে, এবং তার পরবর্তীতে সবচেয়ে বেশি অভিযোগ ছিল কিন্তু গুমের ঘটনার তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের পরে আজকে ফরমাল চার্জ এখানে দাখিল হয়েছে এবং তার সেই চার্জ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আমলে নেওয়ার পরে মোট ৩০ আসামির বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই মামলাটি নিয়ে অনেক ধরনের বক্তব্য ছিল, অনেক আলোচনা ছিল, শেষ পর্যন্ত এই মামলা হবে কিনা, কিন্তু আমরা আজকে দেখলাম যে সেই মামলাটি হয়েছে এবং এখানে মোট দুটি মামলায় 18, একটিতে 17 জন এবং আরেকটিতে হচ্ছে 13 জন, এই 30 জনকে আসামি করা হয়েছে। এই 30 জন আসামি এবং কারা কারা রয়েছেন এই বিস্তারিত বিষয় নিয়ে এখান থেকে 2-3 দিন আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এই খবর কিন্তু আমরা তুলে ধরেছিলাম। তার আগে চিফ প্রসিকিউটর এখানে বলেছিলেন যে এই সপ্তাহের মধ্যে বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। দেখুন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ দাখিল করা হয়েছে সেখানে একটা বিষয় একটু স্পষ্ট হওয়া দরকার যে আওয়ামী লীগের আমলে সব গুমের অভিযোগগুলোকে কিন্তু এখানে আনা হয়নি। এই বিষয়টি আদালত জিজ্ঞেস করেছিলেন, সেখানে চিফ প্রসিকিউটর বলেছেন যে এই সংখ্যা শত শত, হাজারেরও উপরে, সুতরাং সবাইকে এখানে আনা হয়নি। গুরুত্বপূর্ণ যারা গুম ছিলেন এবং তারা পরবর্তীতে ফিরে এসে অভিযোগ দাখিল করেছে তাদের অভিযোগ আমলে নিয়ে এই মামলা দায়ের করা হয়েছে। দেখুন, এখানে যে 30 জন আসামি, তার ভিতরে আসামির তালিকা কিছুক্ষণ আগে আমরা হিসাব করছিলাম এবং এর আগেও আমরা খবরে তুলে ধরেছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। সেটি হচ্ছে এখানে সাবেক এবং বর্তমান সামরিক কর্মকর্তাই কিন্তু আছেন। 30 জনের ভিতরে 26 জনই এই সামরিক বাহিনীর সদস্য ছিলেন, যারা কি কেউ কেউ এখনো কর্মরত আছেন এবং যারা আগে ছিলেন। দেখুন, এখানে প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা এবং তার পরবর্তীতে রয়েছেন তারই নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। দুটি মামলা, একটি হচ্ছে র্যাবের যেই টিএফআই সেল, টাস্কফোর্স ইন্টারোগেশন সেল, যেটি সেই র্যাবের যেই টিএফআই সেল সেখানে বন্দী ছিলেন যারা, তাদেরও সেই মামলায় মোট 17 জনকে আসামি করা হয়েছে। একই সাথে ডিজিএফআই পরিচালিত জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেল যেখানে বন্দী ছিলেন, তাদের অভিযোগে এখানে 13 জনকে আসামি করা হয়েছে। এই যে সেলগুলোর আলাদা আলাদা নাম, সব মিলিয়ে কিন্তু এগুলোর একটা পরিচিত নাম রয়েছে, যেটিকে বলা হতো আয়নাঘর। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফরমাল চার্জ যখন দাখিল করা হয়, তার উপরে যখন শুনানি হচ্ছিল, চিফ প্রসিকিউটর একেবারে বিস্তারিত বলেছেন যে এই যে আয়নাঘর ডিজিএফআই পরিচালিত, যেটি শেখ হাসিনার আমলে বিভিন্ন অসাধু কর্মকর্তারা এটি করেছিলেন, সেই আয়নাঘরটি কোথায়, ঢাকা সেনানিবাসের মেসের পাশে কোন জায়গায়, সেটি তিনি উল্লেখ করেছেন। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, একই সাথে মজার ঘটনাও সেটি আদালতে তুলে ধরেছেন। চিফ প্রসিকিউটর বলেছেন যে এই যে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেলে বড় আসামি যারা, সেই বড় আসামিদেরকে ডাকা হতো মোনালিসা নামে, এবং এই পুরো বন্দি ঘর বা এই যে আয়নাঘরগুলোকে, এটার একটা সাংকেতিক নাম ছিল আর্ট গ্যালারি। সেই আর্ট গ্যালারিতে যখন কোনো সরকারের বিরোধী মতের গুরুত্বপূর্ণ কোনো আসামিকে সেখানে গুম করে রাখা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এরকম কাউকে যখন আনার নির্দেশনা দেওয়া হতো, বলা হতো মোনালিসাকে নিয়ে আসো। আবার একই সাথে র্যাবের যে আয়নাঘরগুলো ছিল, বন্দিশালা যেগুলো বলা হয়েছে, মূলত র্যাব 1-এ উত্তরার দিকে যে র্যাব 1 রয়েছে, সেখানে একটি 2তলা ভবন রয়েছে পুরত, সেটির উপরে এবং নিচে 2 তলা মিলেই রয়েছে, মোট 29টি সেল ছিল। সেই সেলগুলোকে, সেখানে এই সেলগুলোর বিভিন্ন নাম ছিল, কোনোটিকে বলা হতো হাসপাতাল, কোনোটিকে বলা হতো ক্লিনিক। সুতরাং হাসপাতাল এবং ক্লিনিক এই সাংকেতিক নাম দেওয়া হয়েছিল এবং আসামিদের নাম দেওয়া হয়েছিল সাবজেক্ট। সেখানে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে, কাউকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, যৌনাঙ্গে ভারী জিনিসপত্র বেঁধে তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে অন্ধকার কক্ষে রাখা হতো চোখ বেঁধে। সেই নির্যাতনের বর্ণনাগুলো তারা সেখানে চিফ প্রসিকিউটর তুলে ধরেছেন। আপনাকে একটু মনে করিয়ে দিই একই সাথে যে এই যে আয়নাঘরগুলো, সেগুলো কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা বড় টিম সেখানে পরিদর্শন করেছিল। যেই চিত্র আমরা দেখাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে, সেই দৃশ্যও কিন্তু এর মধ্যে অনেকে দেখেছেন। একটা বিষয়, সেখানে যারা সেদিন যারা গিয়েছিলেন, সেখানে অর্থাৎ ভিকটিম যারা ছিলেন, আজকে সেই ভিকটিমরা কিন্তু এখানে এসেছিলেন। আমরা অনেকের সাথে এখানে দেখেছি, অনেকে কথা বলেছেন। সাবেক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরমান ছিলেন, ব্যারিস্টার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আজমি ছিলেন, ব্যারিস্টার আরমান ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানেরা এখানে এসেছিলেন, হুম্মা
গোলাম কাদের চৌধুরী, তার মা এসেছিলেন। একই সাথে এই ধরনের যারা বিভিন্ন সময় গুমের শিকার হয়েছেন তারা আজকে এখানে এসেছেন এবং তারা তাদের বক্তব্যে তাদের যেই প্রতিক্রিয়ায় বলেছেন যে তারা কোনোদিন ভাবেননি যে এই ধরনের বিচারের মুখোমুখি তাদের করা যাবে, কিন্তু তারা আশা রেখেছিলেন যে এটি হবে একদিন, যেদিন ন্যায় বিচার যেদিন প্রতিষ্ঠিত হবে। তো আজকে তারা বলেছেন যে এই বিচারগুলো হওয়া দরকার যাতে করে বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973 অ্যাক্টে নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে 20C। সেই ধারা অনুযায়ী যাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হবে, সেই দাখিল হওয়ার পরের থেকেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় অযোগ্য হবেন, বিভিন্ন জনপ্রতিনিধি, পার্লামেন্ট মেম্বার। একই সাথে বলা হয়েছে সরকারি চাকুরিতে যদি তারা থাকেন তারা চাকরিচ্যুত হবেন, অর্থাৎ চাকরিতে অযোগ্য বলে বিবেচিত হবেন। চিফ প্রসিকিউটর বলেছেন যে সমস্ত সামরিক কর্মকর্তারা এখনো এই মুহূর্তে চাকরিচ্যুত রয়েছে বা চাকরিতে রয়েছেন, তারা আজকে এই ফরমাল চার্জ দাখিলের সাথে সাথে আইন অনুযায়ী তারা চাকরিচ্যুত হয়ে গেলেন। বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাহিদুল বাশা জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল চত্বর থেকে। এই বিষয়ে আরো আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। এবং শুরুতেই যেটা বলতে চাই, বেসামরিক আদালতে র্যাব ডিজিএফআই কর্মকর্তাদের অভিযুক্ত হওয়া বা গ্রেফতারি পরোয়ানা জারি করার মতো ঘটনা কিন্তু বিরল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। এটা বিরল হলেও এটা বাস্তবতা। এখন এটা একটা বৈপ্লবিক একটা পরিবর্তন হয়েছে 5ই আগস্টের পরে, যে সরকার এটা করেছে। সুতরাং তার বিরুদ্ধে সবকিছু যারা এটার সাথে জড়িত গুম খুনের সাথে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা বিরল হলেও এটাই বাস্তবতা এবং এটাই এখন মেনে নিতে হবে, কোনো বিকল্প নাই। তো এখন যে প্রক্রিয়াগতভাবে যারা এসব গুম খুনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিচার হবে, এটা একটা জুলাই বিপ্লবের বা আন্দোলনের একটা বড় ধরনের চাহিদা এবং সরকারেরও একটা এজেন্ডার মধ্যে এটা রয়েছে। তো একটা নতুন যে আইন সংযোজন করা হয়েছে, আমি যতদূর জানি অদ্যাবধি যারা চাকরিরত আছেন, যে জিনিসটা জানলাম যে তারা এই মুহূর্তে চাকরিচ্যুত, বিষয়টা এরকম নয়। নতুন আইনকে কার্যকর করতে হলে, কারণ মানে যে কোনো ফৌজদারি মামলার যদি রায় যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চাকরিচ্যুতি ঘটার সম্ভাবনা নাই। বাট নতুন আইন করে সরকার যদি বলে যে কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এবং তার নামে চার্জশিট দেওয়া হয়েছে, এটাকে বাস্তবায়ন করা যেতে পারে। তবে এখন বিদ্যমান যে আইন আছে, যেমন আমরা দেখতে পেলাম বেশ কিছু চাকরিরত সামরিক বাহিনীর বা সশস্ত্র বাহিনীর সদস্য এই চার্জশিটভুক্ত আসামি। আমার প্রশ্নটা এখানেই, চাকরিচ্যুতদের কথা আপনি বলছিলেন এবং গুম নির্যাতনের মামলায় অভিযুক্ত যেসব কর্মকর্তা এখনো নিজ নিজ বাহিনীতে কর্মরত আছেন, তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে? এখন পর্যন্ত এইটার ব্যাপারে নতুন আইন যেটা হয়েছে সেটা কার্যকরী না হলে তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করা যাবে না। একটা মামলা তো ফৌজদারি আসামি বা ফৌজদারি মামলা অনেকের নামে হতে পারে, যতক্ষণ পর্যন্ত কোর্টের রায়ে তারা অভিযুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে চাকরিচ্যুত বলা যাবে না। এই জায়গাটা আমি সবিনয় বিরোধিতা করছি যে যদি এখন নতুন আইন করে সরকার বলে যে না, যে মুহূর্তে আন্তর্জাতিক এই ধরনের বড় গুম খুনের আসামির সাথে যারা জড়িত তাদের নাম পাওয়া যাবে তাদেরকে চাকরিচ্যুত, এটা কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে কার্যকর করা হয়নি। সুতরাং এই জায়গাটা একটা গ্যাপ রয়েছে। বাট সরকার যদি অধ্যাদেশ বলে যে না এই আইনটা এই মুহূর্তে কার্যকর, তাহলে এই মুহূর্তে তাদেরকে চাকরিচ্যুত করা সম্ভব। এবং বেসামরিক আদালতে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে কি আসলে সামরিক আদালতে আলাদা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে কিনা? না, বিষয়টা হচ্ছে যে সুস্পষ্টভাবে মিলিটারি ল যেটা আছে, এমপিএমএল আমরা যেটাকে বলি, এখানে 3টা স্পেসিফিক কেস আছে। একটা হচ্ছে রেপ, মার্ডার অ্যান্ড কালপাবল হোমিসাইড, অর্থাৎ ধর্ষণ, তারপরে হত্যা বা হত্যা চেষ্টা। এই 3টা মামলা, এই 3টা কেসে বাংলাদেশ পেনাল কোডের আন্ডারে শাস্তিযোগ্য। সুতরাং এখানে যদি গুম এবং খুনের ব্যাপার দাঁড়ায় তাহলে এটা অবশ্যই বিপিসির আন্ডার। সো এই 3টা মামলা বাদে, 3টা কেস বাদে অন্যান্য বিষয়গুলি এমবিএমএল দিয়ে কভার করা যায়। কিন্তু এই 3টা সুস্পষ্টভাবে যেটা বললাম, এই 3টা বিষয় যদি চার্জ থাকে তাহলে এটা বাংলাদেশ পেনাল কোডের আন্ডারে শাস্তি বিচার করা যেতে পারে। সুতরাং এখানে আর্মি আইনের বা সশস্ত্র বাহিনীর আর কিছু করার অবশিষ্ট নাই বলে আমি মনে করছি। জি, জনাব মোহাম্মদ শামীম কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।